ভালো আছো? তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি এর থেকে আজকে আমরা মাঝি কবিতাটি নিয়ে আলোচনা করব। এবং তোমাদের জন্য আমরা আমাদের এই নব উদ্যোগ তোমাদের বইয়ের সমস্ত বইয়ের সবগুলো ছক পূরণ করি, যেগুলো থাকবে তোমাদের যেগুলো লিখতে হয় সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিটি অধ্যায়ের করে দেব। এবং তোমরা এই ছক পূরণ করি আমাদের একটি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমার কাছে সব নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের যে আলোচনা, সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি। এটা তোমাদের বইয়ের 117 পৃষ্ঠা রয়েছে। তোমরা যখন আমার এই টিউটোরিয়ালগুলো দেখবে তখন তোমরা সাথে সাথে বইটা খুলে নেবে। ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় যেটি রয়েছে সাহিত্য পড়ি লিখতে শিখি, এখানে আমরা জানি আমাদের বাংলা এবং ইংরেজি লিটারেচার যেগুলো মূলত সেখানে সেইগুলোর মধ্য দিয়ে শোনা বলা পড়া লেখা এবং চারটা যে দক্ষতা থাকে সেই দক্ষতাগুলো আমাদের বিকশিত হয়। এখানে পড়ি এবং লেখার কথা বলছে, কিন্তু পড়ালেখার সাথে সাথে আসলে বলা এবং শোনা এটি কিন্তু অতপ্রতভাবে জড়িত। অর্থাৎ সাহিত্যের যে কোনো বিষয়ই পড়া, বাংলা ইংরেজি যে কোনো বিষয়ই শোনা বলা পড়ালেখা চারটা স্কিলই কিন্তু আমাদের আসবে। তাহলে আমাদের মূলত এখান থেকে প্রথমে আমরা যেটা জানবো সাহিত্য কী, এরপরে আমরা যেহেতু কবিতা পড়ব, কবিতা কী, কবিতার যে লেখক তার বর্ণনা তার সম্পর্কে আমরা জানবো, কবি পরিচিতি যেটাকে আমরা বলছি। এরপরে আমরা মূল কবিতায় চলে যাব। তাহলে সেটির জন্য তোমাদেরকে আমরা মাঝি কবিতার থেকে যে জিনিসগুলো দরকার সেটা আমরা লিখে নিয়েছি। সাহিত্য কী, প্রথমে জানা দরকার সাহিত্য কী, যেহেতু আমরা সাহিত্য পড়ব এখন। সাহিত্য হচ্ছে ভাষার সৌন্দর্য ও শব্দের মাধ্যমে চিত্রিত মানব অবস্থা। মানব অবস্থা বলতে মানব মনের অবস্থা, মনোভাব, দৃষ্টিকোণ, দর্শন, মত, মূল্যবোধ, ঐতিহ্য, ইতিহাস, সমাজের বিভিন্ন দিক নির্বিচারে বর্ণনা করার একটা শৈলী মানে কি একটা কৌশল, যে সুন্দরভাবে কোনো কিছু উপস্থাপন করা। সাহিত্য লেখন, পঠন এবং বোঝার মাধ্যমে মানব অসীম বিশ্বাস, অবস্থা এবং অবস্থানের সুন্দর বর্ণনা করে। সাহিত্যের মাধ্যমে লেখকের স্বপ্ন, ভাবনা, সুখ দুঃখ, মান, অভিমান ইত্যাদি প্রকাশ করেন। সাহিত্য একটি সামাজিক এবং সাংস্কৃতিক প্রক্রিয়ার অংশ এবং সাহিত্যের মাধ্যমে কবিতা, গল্প, উপন্যাস, নাটক, নির্বাচনী গদ্য এবং অন্যান্য লেখার শ্রেণীগুলো রচনা করা হয়। তাহলে সাহিত্য কি এটি আমরা জানলাম। এবার আমরা জানব কবিতা কাকে বলে বা কবিতা বলতে আমরা কী বুঝি। যেহেতু আমরা কবিতা পড়ব, তাহলে কবিতার কাকে বলে এটি আমাদের আগে জানা দরকার। কবিতা হলো একটা কাব্য, পদ্য, শ্লোক বা কল্পনা মিশ্রিত ছন্দময় রচনা। অর্থাৎ কবিতার একটা মিল থাকবে, ছড়া, পদ এসব কবিতার একটা অংশ। এক কথায় কবিতা ভাব সমৃদ্ধ সরস রচনা, অবশ্যই তা ছন্দময় হতে হবে। তবে গদ্য ভাষায় কবিতা চল কিন্তু আমাদের দেশে এখন আছে। চল মানে চলন, এটাকে আমরা গদ্য কবিতা বা আধুনিক কবিতা বলে থাকি। দেখবে তোমরা অনেক আধুনিক কবিতা যেগুলো কিন্তু কোনো মিল নাই, আর আগের যে কবিতাগুলো ছিল সেটির একটি মিল থাকে আর একটি ছন্দ থাকে, তাই না? অধুনা পাঠক এই ধরনের ছন্দহীন কবিতাকেও গ্রহণ করেছেন। মানে আধুনিক যে কবিতাগুলো সেগুলোর মধ্যে ছন্দ নেই, কিন্তু অবশ্যই একটা পড়তে ভালো লাগবে তোমার। মানব মনের ভাবনা, কল্পনা যখন ছন্দবদ্ধ পদে প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলি কবিতা। অর্থাৎ আমার মনের ভাবনা, চিন্তা, কল্পনা, সুখ দুঃখ যখন আমি কোনো ছন্দের মাধ্যমে প্রকাশ করি তখন সেটি হয়ে যায় কবিতা। কবিতার বৈশিষ্ট্য, কবিতা ছন্দের ব্যবহার করা হয় কবিতায়, কবিতা পদ্যে রচিত হয়, কবিতা আবৃত্তি করা যায়, কবিতার সাধারণ কোনো কাহিনী থাকে না, কবিতার সুর করেও পড়া যায়, অর্থাৎ কবিতা এক ধরনের গান। কবিতার লাইনগুলো সাধারণত সমান দৈর্ঘ্যের হয়ে থাকে। এই হচ্ছে কবিতার কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। এরপরে যেহেতু আমরা মাঝি কবিতা পড়ব, কাজেই মাঝি কবিতাটি লিখছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব। মাঝি কবিতাটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তার উপাধি হচ্ছে কবিগুরু বা বিশ্বকবি। তার ছদ্মনাম আছে একটা, ভানুসিংহ ঠাকুর। জন্ম হয়েছে 7ই মে 1981 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, আর মৃত্যু হয়েছে 7ই আগস্ট 1941 সালে। উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে আমরা বলতে পারি বলাকা, পুনচ, গোরা, অচলায়তন, কালান্তর, চিত্র, সোনার তরী, নৈবেদ্য খেয়া, এই যে বিষয়গুলো। এছাড়া অসংখ্য লেখা তার আছে এবং তার সম্পর্কে জানার আসলে শেষ নাই। তোমরা বড় হয়ে আস্তে আস্তে আরও জানতে পারবে।
এবং তোমরা জানো যে তিনি গীতাঞ্জলি পুরস্কার নোবেল পুরস্কার পেয়েছিল, মানে গীতাঞ্জলি এই কাব্য রচনা করে নোবেল পুরস্কার পেয়েছিল। এই নোবেল একটি সম্মানজনক পুরস্কার, যেটি বিশেষ ক্ষেত্রের জন্য দেওয়া হয়। সেই নোবেল কিন্তু তিনি পেয়েছিলেন, এবং কী লিখে পেয়েছিলেন সেটি হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি। এটি লিখে তিনি পেয়েছে, কত সালে পেয়েছে? 1913 সালে। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট ডিগ্রি দিয়েছিল, ডক্টর অফ লিটারেচার, সেটা 1913 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছিল 1936 সালে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে দিয়েছিল 1940 সালে। অর্থাৎ 3টি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টর অফ লিটারেচার, এই যে বিশেষ পুরস্কার, এটি তিনি পেয়েছেন। এর পর্যায়ে আমরা মূলত তোমাদেরকে আবার মাঝি কবিতাটাই নিয়ে যাচ্ছি। আমরা কবি পরিচিতি জানলাম, সাহিত্য কী, কবিতা কী, বিষয়গুলো জানলাম। এখন আমরা আরেকটি বিষয় তোমাদের জানতে হবে, সেটি হলো এই যে মাঝি কবিতাটা তোমাদের জন্য এখন এই বইতে দেওয়া হয়েছে, এটি তার শিশু কাব্যগ্রন্থ থেকে রচনা নেওয়া হয়েছে, শিশু কাব্যগ্রন্থ। এছাড়া আমাদের যে জাতীয় সঙ্গীত তার রচিত, অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইটি তার একটি লেখা। এই জাতীয় সঙ্গীতটি তিনিই রচনা করেছেন। এছাড়া তার গান, গল্প, কবিতা, উপন্যাস, অসংখ্য গান তিনি লিখেছেন, এবং প্রতিটি ক্ষেত্রে, সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে বলা যেতে পারে তার যে অসামান্য দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন। এই জন্যই তিনি কিন্তু আমাদের বিশ্বকবি। আচ্ছা, মাঝি কবিতাটা পড়তে গিয়ে প্রথমে একটা ছবি ব্যবহার করা হয়েছে। দেখো, এই ছবিটিতে মূলত গ্রামের একটি গ্রামীণ জীবনের একটি চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে নৌকা রয়েছে, একজন মাঝি, সে এপার থেকে ওপার, মাঝি কি তারা এপার থেকে ওপারে মানুষ পার করে। এখানে কৃষক লাঙ্গল লয়ে যাচ্ছে, জেলেরা মাছ ধরছে, এবং একটি বহমান নদী, কয়েকটা নৌকা রয়েছে, ওপারে একটা গ্রাম দেখা যাচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের গাছ দেখা যাচ্ছে। মূলত কবির যে চিন্তা, সেই চিন্তা বা মাঝি কবিতার যে বিষয়বস্তু, তার একটি প্রতিচ্ছবি এখান থেকে আমরা এই কবিতার এই ছবিটি দেখে সেখান থেকে আমরা পেয়ে যাব। এখন আমরা যদি সেই কবিতাটি পড়ি, আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোটায় খোটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে। তার এখানে কি কবি তার একটি মনোভাব প্রকাশ করেছেন, এবং এই কবিতাটি মূল বক্তব্য কি? মূল বক্তব্য হচ্ছে এখানে প্রকৃতি প্রেম, যেটাকে বলছি, বা স্বদেশ প্রেম, দেশের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, এটি তার কাব্যে ফুটে উঠেছে। এবং কবিতার নাম কেন মাঝি দেওয়া হয়েছে? মাঝি দেওয়া হয়েছে আসলে এটি নদীকে কেন্দ্র করে হয়েছে, এবং তাই মাঝি নাম দেওয়া হয়েছে। এবং নদীতে মাঝি যে রয়েছে, কবির একটি ইচ্ছে তিনি মাঝি হবেন, এরকম একটি ইচ্ছে প্রকাশ পেয়েছে, সেই জন্যই মূলত এই কবিতাটির নাম দেওয়া হয়েছে মাঝি। নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকো। ডিঙি নৌকো মানে কি? ছোট ছোট নৌকা। বাঁশের খোটা মানে কি? খুঁটি। বাঁশের যে খুঁটি থাকে সেইখানে ছোট ছোট ডিঙি নৌকা, ছোট ছোট নৌকাগুলো বাঁধা রয়েছে সারি সারি করে। সেটা কোথায়? নদীর ওপার, ওখানে যেতে কবি ইচ্ছা প্রকাশ করেছেন। কিষানেরা পার হয়ে যায় লাঙ্গল কাঁধে ফেলে। যারা গ্রামের কৃষক সম্প্রদায় রয়েছে, কৃষিকাজের সাথে জড়িত, তারা তো নদী পার হয়ে নদীর ওপারে যায়। তারা কিভাবে নদীর ওপারে যায়? লাঙ্গলটা কাঁধে নিয়ে তারা পার হয়ে যায়। আর মাঝি কী করে? জাল টেনে নেয় জেলে, মাঝি না, জেলে যারা মাছ ধরে, তারা সেই নদীতে মাছ ধরে, জাল টেনে টেনে তারা মাছ ধরে। গরু মহিষ সাথে নিয়ে যায় রাখালের ছেলে। রাখাল ছেলেরা কী করে? গরু মহিষ তারা কী করে? নদীর ওপার চড়াতে যায়, নদীর উপরে নিয়ে যায়। তাহলে তারা কী করে? গরুগুলো সাঁতরে মানে কি? সাঁতার দিয়ে নদীর এপার থেকে ওপারে গরুগুলো নিয়ে, এবং সাথে সাথে রাখালও কিন্তু সাঁতার দেয়, তাই না? রাখালকে, রাখাল হচ্ছে সেই গরু মহিষগুলো যিনি রক্ষণাবেক্ষণ করেন, দেখাশোনা করেন, তিনি হচ্ছেন রাখাল। সন্ধে হলে সেখান থেকে সবাই ফিরে ঘরে। যখন সন্ধ্যা হয়ে যায় তখন কিষানেরা, রাখালিরা, জেলেরা সবাই কী করে? বাড়িতে, ঘরে মানে কি? এখানে তার যে জায়গা যেখানে সে থাকে, সেই ঘরে ফিরে আসে। সন্ধে হলে তার আগেই তারা ফিরে আসে। শুধু রাত দুপুর মানে কি? মধ্যরাত, শেয়ালগুলো ডেকে ওঠে। ওখানে তো শেয়াল আছে, বিভিন্ন প্রাণীরা রয়েছে, তার মধ্যে শেয়াল আছে। সেই শেয়াল কিন্তু ডেকে ওঠে। আমরা যাদের গ্রামে তোমাদের বাড়ি, তারা কিন্তু শেয়ালের ডাক শুনে থাকবে। এক সময় শেয়ালের ডাক শোনা যেত, এখনও গ্রামে শেয়ালের ডাক শোনা যায়। তাহলে যেহেতু নদীর ওপারে অনেক বন রয়েছে, জঙ্গল রয়েছে, সেইখানে শেয়ালগুলো থাকে, এবং শেয়ালগুলো
ডেকে ওঠে রাত দুপুরে তারা ডেকে ওঠে। ঝাউ ডাঙ্গা বলতে বুঝেছে কোনটাকে? ঝাউ গাছের যে একটা বনের মতো আছে, ঝাউ গাছ অনেকগুলো একসাথে রয়েছে সেই জায়গাটাতে, সেই জায়গাটার উপরে শেয়ালগুলো ডেকে ওঠে। এরপরে বলছে, মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। তার মাকে বলছে, মা তুমি যদি রাজি হও তাহলে বড় হয়ে আমি কিন্তু খেয়াঘাটের মাঝি হতে চাই। এখানে কবির যে কল্পনা, কবি মনের যে অভিপ্রায়, সেটি কিন্তু সেই অভিপ্রায়টা কি? সে খেয়াঘাটের মাঝি হতে চায়। কেন খেয়াঘাটের মাঝি হতে চায়? কারণ খেয়াঘাটের মাঝি হতে হলে সে ওপারে যেতে পারবে, মানুষদেরকে এপার থেকে ওপারে পার করতে পারবে, সবার সাথে মিশতে পারবে। শুনেছি ওর ভিতর দিকে আছে জলের মতো, বর্ষা হলে গত, যাকে যাকে আছে যেটায় চকাচকি যত। কি শুনেছে? যে ওই যে ঝাউবন, সেই ঝাউবনের পাশেই একটা জলা রয়েছে। জলা মানে জলময় একটা জায়গা রয়েছে। সেই জলময় জায়গাটা রয়েছে, সেইখানে কি হয়? বর্ষা যখন হয়, বর্ষা হলে গত, ঝাঁকে ঝাঁকে আছে সেটায় চকাচকি যত। অর্থাৎ যখন বর্ষা শেষ হয়ে যায় তখন ঝাঁকে ঝাঁকে মানে দলে দলে সেখানে কি আসে? চকাচকি। চকাচকি মানে কি? চকাচকি হচ্ছে পাখি, এক ধরনের পাখি, যে পাখিগুলোকে আমরা বলি চকাচকি। চকাচকি বলতে মূলত এখানে যেটা বুঝিয়েছে যে এক জোড়া চক্রবাক পাখি। এখানে চকা এবং চকি দুটো, অর্থাৎ পুরুষ পাখি এবং মেয়ে পাখি, এই জন্য বলে চকাচকি। অর্থাৎ চকাচকি যত সেগুলো ওখানে ঝাঁকে ঝাঁকে আসে। তারই ধারে ঘন হয়ে জমেছে সব স্বর। স্বর মানে কি? এখানে স্বর মানে হচ্ছে সন জাতীয় যে জিনিস, সেটিকে বলছি আমরা স্বর। ঠিক আছে? স্বর বলতে নলখাগড়া, যেটাকে বলছি নলখাগড়ার, নদীর পাশে তো নলখাগড়া থাকে, তোমরা দেখেছো গ্রামে নলখাগড়া থাকে, সেইখানে নলখাগড়া অনেক হয়েছে। এবং মানিকজোড়ের ঘর আছে। মানিকজোড় মানে কি? মানিকজোড় হচ্ছে একজোড়া মানে পাখির নাম। মানিকজোড় হচ্ছে এক ধরনের পাখি। এই পাখির ঘর আছে। কোথায় ঘর আছে? ওই যেখানে স্বর মানে নলখাগড়া যেখানে অনেকগুলো আছে, নলখাগড়ার বন যেখানে জঙ্গল রয়েছে, সেইখানে কিন্তু এই মানিকজোড়েদের ঘর আছে। অর্থাৎ পাখিদের, এক ধরনের পাখি, সেই পাখিদের ঘর কিন্তু সেখানে রয়েছে। কাদা খোঁচা এক ধরনের পাখি, পায়ের চিহ্ন আঁকে পাকের পর। পাক মানে কি? কাদার উপরে ওখানে কাদা খোঁচা যে এক ধরনের পাখি আছে, সেই পাখি যেহেতু কাদা খোঁচা পাখি, যদি কাদার উপরে পা দেয় তখন তো তার পায়ের চিহ্ন পড়ে থাকবে এখানে, সেটাকে বলছে আঁকে। ঠিক আছে? এরপরে যেটা হচ্ছে, সন্ধে হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে, দেখেছি এক মনে, চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে। অর্থাৎ সন্ধে হলে আমি অনেক দিনই দেখেছি মা ছাদের কোণে দাঁড়িয়ে এক মনে কি দেখে? সেগুলো দেখে। চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বন। ওই যে নদীর উপরে যে কাশবন, সেই কাশবনের পাশে চাঁদের আলো কল্পনা করছে কবি এখানে, যখন লুটিয়ে পড়ে, সেই জায়গাগুলো ছাদের কোণে গিয়ে মা দাঁড়িয়ে দেখে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। আবার কবি তার সেই ইচ্ছে প্রকাশ করছে, কারণ ওখানে সাদা কাশের বন রয়েছে, সেখানে চাঁদের আলো লুটিয়ে পড়ে। কবির কল্পনায় যে মাঝি হলে আমি সব কিছু দেখতে পারবো, সেই জন্য তিনি বারবার এটি বলছে। এপার ওপার দুই পারেতেই যাব নৌকো বেয়ে। এপার ওপার মানে এপারের থেকে ওপারে যাবে, দুই পারেতেই যাব নৌকা বেয়ে যাবে। যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়েছে। অর্থাৎ ছেলেমেয়েরা যারা নদীতে স্নান করে, স্নানের ঘাট বলতে কি বোঝায়? যে ঘাটে স্নান করে। স্নান মানে হচ্ছে গোসল করা, যেটাকে আমরা বলি গোসল করা। স্নানের ঘাটে থেকে মানে স্নান করা থেকে আমরা দেখব চেয়েছে, আমায় দেখবে চেয়েছে। অর্থাৎ ছেলেমেয়েরা আমি যখন এপার ওপার যাব তখন তারা আমাকে চেয়ে চেয়ে দেখবে। সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে, এরপরে যখন আস্তে আস্তে সূর্য উঠবে, বেলা হয়ে যাবে, তখন কি আসবো আমি আবার, তখন আমি চলে আসব। তখন কেন চলে আসবে? কেন? তখন তো তার খিদে পাবে। আস্তে আস্তে যখন বেলা বাড়বে তখন খিদে পাবে না? সে বলছে, বড় খিদে পেয়েছে গো, খেতে দাও মা। এই বলে আমি তখন চলে এসে আমি বলবো, মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এই কথাটা এসে বলবো। আবার আমি আসবো ফিরে আধার হলে সাজে। এটা বলছে। আবার চলে যাবে। তারপরে আবার যখন সন্ধ্যা হবে, অন্ধকার হয়ে যাবে, আধার মানে কি? অন্ধকার হয়ে যাবে, তখন আমি সাজ মানে কি? সন্ধেবেলা তোমার ঘরে আবার আমি ফিরে আসব। বাবার মতো যাব না মা, বিদেশে কোন
কোনো কাজে আমি বাবার মতো দূর দেশ, বিদেশ বলতে কী বোঝাচ্ছে এখানে, দূর দেশে সে যাবে না। বাবার মতো যাব না মা বিদেশে কোনো কাজে আমি দূর দেশে যাব না। হ্যাঁ, মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটে মাঝি। আসলে এই কবিতাটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ছোটোবেলার যে স্মৃতি, নদীর ঘাটে যাওয়া, সেই উপরের দৃশ্য, তার যে কল্পনা, সেটি কিন্তু এখান থেকে ফুটে উঠেছে। আমরা এর থেকে শব্দের অর্থগুলো একটু জেনে নেই। আধার, আমি যদিও বলে দিয়েছি তোমাদেরকে, আধার মানে অন্ধকার। কাদা খোঁচা যেটা বলছিলাম, কাদা খোঁচা একটা পাখির নাম। কাশবন যেটা বলছি তৃণজাতীয় এক ধরনের গাছ, আমরা নদীর তীরে যেটা দেখি সাদা ফুল ফুটে থাকে কাশফুল। খেয়াঘাট, খেয়াঘাট মানে কি নৌকা পারাপারের যে ঘাট থাকে, অর্থাৎ খেয়াঘাট থাকে, তোমরা এটা চেনো। চক্রবাক, চক্রবাক বলতে একজোড়া চক্রবাক পাখি, যেখানে চখা এবং চোখি দুইজনে থাকে, ঠিক আছে। জলা মানে কি জলমগ্ন ভূমি, অর্থাৎ যেখানে জল রয়েছে অনেক। চাল টেনে নেওয়া, জাল দিয়ে মাছ ধরা। দেখবা নদীতে জেলেরা জালে টান দেয়, কেন টানে? যারা সেটাতে মাছ ধরে। ঝাঁকে ঝাঁকে মানে দলে দলে। ঝাউডাঙ্গা, যে ডাঙ্গায় ঝাউ গাছ আছে, নদীর পাড়ে অনেক ঝাউ গাছ থাকে। ডিঙি নৌকা, ডিঙি নৌকা মানে কি এক ধরনের নৌকা। তারই ধারে মানে কি তারই পাশে। ধারে ধারে মানে কাছাকাছি, ধারে ধারে। পাক, পাক মানে কাদা। পায়ের চিহ্ন মানে পায়ের দাগ। পার মানে তীর, নদীর পার বলতে নদীর তীর। বাঁশের খুঁটা, খুঁটা বলতে কি বাঁশের ছোট খুঁটি, অর্থাৎ খুঁটি বলতে বোঝায় যেখানে একটা বাঁশের মতো থাকে এবং সেটা দিয়ে সেখানে নৌকাগুলো বাঁধা থাকে। বিদেশ, বিদেশ বলতে দূরে কোথাও। যে এখানে যেটা বলছিল, বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে, কোনো কাজে আমি বাবার মতো দূর দেশে যাব না। মানিকজোড় মানে পাখির নাম। রাত দুপুর, রাত দুপুর মানে কি গভীর রাত, মানে রাত দুপুরে। গ্রামগঞ্জে রাত দুপুরে কী হয়, শেয়াল ডেকে ওঠে। স্বর, নলখাগড়ার গাছ। হ্যাঁ, সারে সারে মানে সারিবদ্ধভাবে। এই শব্দ অর্থগুলো আলোচনা করে দিলাম, এবং কবিতার যে পরের অংশ যেটি রয়েছে, কবিতা বুঝি, বুঝি লিখি, বা কবিতার সাথে ছন্দের মিল টিল যা কিছু রয়েছে আমাদের, সেটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করছি আজকের এই টিউটোরিয়াল থেকে তোমরা কবিতাটির মূল বিষয়বস্তু তোমরা আয়ত্ত করতে পারবে। পরের ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।